আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে দলের পক্ষে করা আপিল আবেদনের উপর শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানি শেষে আবারও এই দিনে ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে রয়েছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান সিদ্দিকী ও আইনজীবী মোহাম্মদ শিরিন মনির। গ্রেপ্তারের পর মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ। সোমবার রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে বলে জানায় পুলিশ। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। রফিক, কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কখন আদালতে নিয়ে যেতে পারে এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দুপুরের দিকে আদালতে ওঠানো হবে বলে আমরা ডিবি সূত্রে জানতে পেরেছি। আপনি নিশ্চয়ই জানেন, গতকাল রাত 12:15টার দিকে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় পুলিশের মাধ্যমে। আমরা যেটি জানতে পেরেছি যে আওয়ামী সরকারের পতনের পর তিনি কিন্তু এই দীর্ঘ 9 মাস পলাতক অবস্থায় ছিলেন এবং তিনি নানা সময়ে ভিডিও বার্তা দিয়েছেন এবং আসলে তার অবস্থান আসলে পুলিশ এতদিন ধরে শনাক্ত করতে পারেনি। তবে গতকাল তারা ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে ধানমন্ডি স্টার কাবাবের পিছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এই কণ্ঠশিল্পী মমতাজ কিন্তু সিংগাইর থেকে আওয়ামী লীগের 2বারের সংসদ সদস্য। তিনি 2008 সালের প্রথম নারী আসন থেকে, সংরক্ষিত আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে 2018 সালে তিনি আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সাধারণ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলার পাশাপাশি তার বিরুদ্ধে কিন্তু অন্য মামলাও রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে গেল বছরের 23 অক্টোবর সিংগাইর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ মোট 109 জনকে আসামি করা হয়েছে। এখন থেকে আরও 1 যুগ আগের একটি মামলায়, যে মামলাটিতে বলা হয়েছে যে হরতাল চলাকালীন সময়ে পুলিশের গুলিতে 4 জন নিহত হয়, সেই ক্ষেত্রে তাকে আসামি করা হয়েছে। সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে কিন্তু সিংগাইর আসন থেকে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছিল না এবং সেখানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং নির্বাচনে কিন্তু পরাজিত হয়েছিলেন। এই নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই কিন্তু তিনি সিংগাইরে তেমন একটা যেতেন না, আমরা যেটি জানতে পেরেছি, এবং তিনি এক প্রকার তাকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং গতকাল ধানমন্ডি থেকে ডিবি পুলিশ তারা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আমরা যেটি জানতে পেরেছি যে তাকে আদালতের ওঠানোর পর ডিবির পক্ষ থেকে তাকে রিমান্ড চাওয়া হবে এবং কয়দিনের রিমান্ড চাওয়া হবে আসলে এখনও ওইভাবে নির্দিষ্ট আকারে জানতে পারিনি, তবে তাকে রিমান্ডে আনা হবে জিজ্ঞাসাবাদের জন্য, এটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো মারফি, ডিবি কার্যালয়ের সামনে থেকে এই ছিল সবশেষ তথ্য। রফিক, ধন্যবাদ আপনাকে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনকে অপসারণের দাবিতে এবার আমরণ অনশনে বসেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার রাত 10টা থেকে এই অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। রাত 9টার পর প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে জরুরি সংবাদ সম্মেলন ডেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেয় ভিসির পদত্যাগ না হওয়ায় অনশনে যেতে বাধ্য হচ্ছেন তারা। এর আগে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকে একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করে। এ সময়ে আন্দোলনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের একাংশ একাত্মতা প্রকাশ করে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচির বিষয়ে আর কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন।
জি মারফি, আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু গতকাল রাতেই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন ডক্টর সুচিতা শর্মিন তার পদত্যাগের যে এক দফা দাবি সেটি কিন্তু দীর্ঘদিন যাবৎ করে আসলেও গত চলতি মাসের যে 4 তারিখ তারা কিন্তু এক দফা দাবি দেন যে তার অবশ্যই পদত্যাগ করতে হবে। সেই ধারাবাহিকতা তাদের আন্দোলন চললেও তাদের একটি ক্ষোভ যেটি রয়েছে, যে তথ্যটি সেটি একটু আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো যোগাযোগ করেনি। ফলে তারা কিন্তু একটি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এর মধ্যে এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। ফলে তারা কিন্তু আজকে এই আমরণ যে অনশন কর্মসূচি সেটি কিন্তু তারা দিতে বাধ্য হয়েছে। এবং আপনি জানবেন, যেটি আগেও বলেছিলাম, যে গতকাল রাত 9:30টায় তারা একটি সংবাদ সম্মেলন করে এবং রাত 10টায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি ঢাকা থেকে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি কথা বলেন। কিন্তু কথা বলার মধ্যে থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কথা ছিল না। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে থেকে তাদেরকে কিন্তু এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি মামলাও দিয়েছিলেন। সেই মামলাটিও কিন্তু তুলে নেওয়ার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু দাবি ছিল। এছাড়াও যে তার যে বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে তারা কথা বলেছিল, সবচেয়ে বড় যে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কাঠামোর সাথে কোনো সাথেই কিন্তু জড়িত ছিল না। 8 মাসে কর্মরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর সুচিতা শারমিন গত 4 তারিখে লাস্ট যখন তারা আন্দোলনের ডাক দেয় যে এক দফা দাবিতে তাদের এই পদত্যাগ করতে হবে, তখন কিন্তু বাংলাদেশ যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিংবা শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের সাথে কোনো ধরনের কথা কিংবা আলোচনা না করে তারা আরো তীব্র থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে। এরপর পরে কিন্তু তাদের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছে তাদের সাথে একত্রতা প্রকাশ করে এবং গতকাল রাতে তারা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরণ অনশন কর্মসূচি দেয় যে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন তার পদত্যাগ করতেই হবে। তো এখন পর্যন্ত এতটুকু ছিল, হয়তো বা পরবর্তীতে তারা আরো কি কর্মসূচির অন্তর্ভুক্ত আনে সেটি আমরা জানাতে পারবো। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বরিশাল নগরীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা কুয়াকাটা মহাসড়কের নগরের C&B রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরের কালুশাহ সড়কের মাহবুব হোসেন ও সার্কুলার রোডের ইমরান হোসেন। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, 2 মোটরসাইকেল আরোহী শাখা সড়ক থেকে বেরিয়ে C&B সড়কে গেলে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনেই সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মাহবুবকে ও পরে ইমরানকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মধ্যে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক বাহিনীর সমরাস্ত্র বিষয়ক গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চের সঙ্গে যুক্ত 3 কর্মকর্তা ও এক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তথ্যটি নিশ্চিত করেছে। তবে 3 কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় পড়া কর্মকর্তারা ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট। নিষেধাজ্ঞা জারি থাকায় তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। রোববার পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 4র্থ দফার আলোচনা ওমানে অনুষ্ঠিত হয়েছে। অবশেষে বিলুপ্তির ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK। সোমবার তাদের স্বেচ্ছায় আনুষ্ঠানিক বিলুপ্তির ঘোষণা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সামনে আসে। রোববার ইরাকে এক সম্মেলনে গোষ্ঠীটির কারাবন্দী নেতা আবদুল্লাহ উজলানের এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে দলটি বিলুপ্তির ঘোষণা করে। 1984 সালে কুর্দিদের জন্য পৃথক ভূখণ্ড প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্কের সঙ্গে লড়াই শুরু করে PKK। তুরস্কের পাশাপাশি সংঘাত ছড়িয়ে পড়ে সিরিয়া ও ইরাকে। এই ঘোষণাকে ঐতিহাসিক ও রাজনৈতিক ইতিহাসের বাঁক বদল হিসেবে দেখছে তুরস্ক প্রশাসন। বিলুপ্তির ঘোষণার পর তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করার ঘোষণা দিয়েছে তুরস্ক ও ইরাক। মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকারের বিরুদ্ধে স্কুলে বিমান হামলা চালানোর অভিযোগ এনেছে মিয়ানমারের বিদ্রোহী সরকার NUG। সোমবার মিয়ানমারের সাগাইং অঞ্চলের দেপাইয়ানের স্কুলে চালানো হামলায় অন্তত 17 শিক্ষার্থী নিহত হয়েছে, আহত আরও 20 জন। স্কুলটি মিয়ানমারের বিদ্রোহী সরকার পরিচালনা করে। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেয়ার পর জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে সেনাবাহিনী
প্রাণঘাতী শক্তি প্রয়োগের পর থেকে মিয়ানমার সংঘাত চলমান রয়েছে। গেল এপ্রিলে ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে মিয়ানমার। এ কারণে দেশটির জান্তা সরকার আগামী 31শে মে পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছিল। ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধে পুরোটাই নিজের কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংঘাত বন্ধের জন্য তিনি গর্বিত। এছাড়া শনিবার থেকে ভারত পাকিস্তানের মধ্যে জরুরি ভিত্তিতে সংঘাত বন্ধে তার প্রশাসন মধ্যস্থতা করেছে বলে জানান তিনি। ট্রাম্প জানান, পরমাণু শক্তিধর দেশ দুটি একে অপরের বিরুদ্ধে মারমুখী অবস্থান থেকে যখন সরে আসছিল না, তখন তিনি দেশ দুটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকি দেন। এতেই তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধবন্ধে রাজি হয়েছে বলে ধারণা তার। এর আগে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির কথা প্রথম সামাজিক মাধ্যমে জানায় ট্রাম্প। এরপর দুদেশে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা জানায়। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো দুদেশের সামরিক বাহিনীর মধ্যে আলাপ হয়েছে। সোমবার দুদেশের সামরিক অভিযান সংক্রান্ত বিভাগের প্রধানেরা ফোনালাপ করেন। ফোনালাপের তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। এ সময় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে সীমান্তে অতিরিক্ত সেনা প্রত্যাহার নিয়েও। তবে ফোনালাপের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দেশ দুটি। সোমবার থেকে ভারতের সকল বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। এর আগে শনিবার বিমানবন্দর খুলে দেয় পাকিস্তান। যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তানের শেয়ার বাজারে চাঙ্গা হতে শুরু করেছে। পাশাপাশি দুদেশই আজ পুরোদমে সচল হয়েছে সকল স্থল ও সমুদ্র বন্দর। এদিকে কাশ্মীর ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে নাকচ করেছে ভারত। কাশ্মীর দ্বিপক্ষীয় ইস্যু এবং এতে তৃতীয় পক্ষের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে দিল্লি। গাজায় থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় একদিন অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার খান ইউনিসের একটি হাসপাতালেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় এক সাংবাদিক নিহত হয়েছে। মানবিক দিক বিবেচনায় অবরুদ্ধ গাজা উপত্যকায় সব ধরনের সহায়তা সামগ্রীর উপর নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে প্রতিশ্রুতি অনুযায়ী ফিলিস্তিনের কারাগারে থাকা মার্কিন বংশোদ্ভূত ইসরায়েলি সৈন্য এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তার মুক্তির পর নতুন করে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় বসতে কাতারে প্রতিনিধি দল পাঠাবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।